হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? ওয়েলকাম আজকের ভিডিওতে। রেমিটেন্স কথাটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটলিস্ট রেমিটেন্স নিয়ে অনেক বেশি না জানলেও ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত, কারণ আমরা বিভিন্ন সময় টিভিতে বা আমাদের পত্রপত্রিকায় রেমিটেন্স নিয়ে অনেক কথাবার্তা হতে দেখি। ইনফ্যাক্ট কোভিড যখন শুরু হলো 2020 সালের শুরুর দিকে, তখন পুরো পৃথিবীতে প্রথম আমরা যে সমস্যাটা দেখলাম সেটা ছিল অবশ্যই হেলথ ক্রাইসিস, এবং তারপরে যে সমস্যাটা দেখা গেল সেটা হলো বিভিন্ন দেশ তাদের ইকোনমি ম্যানেজ করতে একদম হিমশিম খেয়ে যাচ্ছিল। বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্যাটা যে অত প্রকট আকার ধারণ করে নাই তার একটা বড় কারণ ছিল আমাদের রেমিটেন্সে বা আমাদের ফরেন ইনকামে সেরকম কোনো চেঞ্জ দেখা যায় নাই, থ্যাঙ্কস টু আওয়ার প্রবাসীরা। তো রেমিটেন্স ব্যাপারটা আসলে কি, রেমিটেন্স একটা ইকোনমিকে কিভাবে আসলে হেল্প করে, ফরেন রিজার্ভ কি জিনিস, ফরেন রিজার্ভ বাড়লে কি হয়, কমলে কি হয়, না থাকলে ক্ষতি কি, ইত্যাদি সব কিছু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আচ্ছা, রেমিটেন্স কি এটা আমি মোটামুটি শিওর যে আপনারা সবাই জানেন, তারপরেও যারা জানেন না তাদেরকে আমি একটু বলে রাখি। রেমিট কথাটার অর্থ হলো ফেরত পাঠানো, এবং এই কথাটার থেকে, এই ওয়ার্ডটা থেকে রেমিটেন্স ব্যাপারটা আসছে। বিদেশ থেকে যখন কেউ দেশে টাকা পাঠায় তখন আমরা ওই টাকাটাকে বলি রেমিটেন্স। এখন এটা খুব লুজলি আমি বললাম, আসলে ব্যাপারটা একদমই এক্স্যাক্টলি এরকম না। বিদেশ থেকে যে আপনার দেশে টাকা পাঠাইতে হবে এবং তখনই যে ওইটাকে রেমিটেন্স বলবে, এটা সত্য না। আপনি যদি বিদেশ থেকে দেশে যাওয়ার সময় পকেটে করে টাকা নিয়ে যান, ওটাকেও আমরা রেমিটেন্স বলবো। আবার আপনি যদি বিদেশ থেকে না যান, আপনি যদি বাংলাদেশেই বসে থাকেন এবং একজন ফ্রিল্যান্সার হিসেবে, একজন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার হিসেবে বিদেশের কোনো ক্লায়েন্টের কাজ করেন এবং সে যদি আপনাকে টাকা পাঠায়, ওইটাকেও কিন্তু আমরা রেমিটেন্স বলি। রেমিটেন্স ব্যাপারটা ইম্পর্ট্যান্ট কেন? দেখেন, আপনি যখন দেশে বসে কাজ করেন এবং দেশের মানুষের সাথে ইকোনমিক ডিল করেন, তখন একটা মজার ব্যাপার হয়। ধরেন আমি ধানমন্ডিতে চাল বিক্রি করি। এখন ধানমন্ডিতে আমার দোকানে যে চাল কিনতে আসে, সেও আমি ধরলাম ধানমন্ডিতে থাকে বা অ্যাটলিস্ট ঢাকায় থাকে। চট্টগ্রাম থেকে তো কেউ ধানমন্ডিতে চাল কিনতে আসবে না। তো যে ঢাকায় আমার ধানমন্ডির দোকানে চাল কিনতে আসলো, সে যখন চাল কিনলো আমার কাছ থেকে, তখন সে আমাকে ধরেন 100 টাকা দিল। এখন তার কাছ থেকে আমি 100 টাকা পেলাম, হাত বদল হইল, জিডিপিতে এই 100 টাকা অবদান হিসেবে গেল, কিন্তু টোটাল বাংলাদেশে কিন্তু টাকা বাড়লো না। টাকাটা জাস্ট হাত বদল হয়েছে, আরেকজনের 100 টাকা আমি পেয়েছি, বাট বাংলাদেশের টোটাল ইকোনমিক সাইজ কিন্তু বড় হয় নাই, সাইজ সেমই আছে। কিন্তু আপনি যখন রেমিটেন্স নিয়ে ডিল করছেন, তখন ফার্স্ট যেই বেনিফিটটা হয় সেটা হলো আমাদের ইকোনমির সাইজ বড় হওয়া শুরু হয়। ব্যাপারটা বেশ মজার। আপনি চিন্তা করেন যে আমার এক্সাম্পল যদি আমি দিই, আমি আয়ারল্যান্ডে থাকি, আমি আয়ারল্যান্ডের ইলেকট্রিসিটি ব্যবহার করছি, আয়ারল্যান্ডের সব কিছু ব্যবহার করে আমি ভিডিও বানাচ্ছি, এজেন্সি চালাচ্ছি, এই করতেছি, ওই করতেছি, ইত্যাদি ইত্যাদি। এবং আমি যদি দেশে টাকা পাঠাই, বাংলাদেশের জন্য কিন্তু এই টাকাটা পিওর প্রফিট। আপনি যদি বাংলাদেশকে, এটা একটু হাইপোথেটিক্যাল কথা হয়ে যাচ্ছে, বাট আপনি স্টে উইথ মি, আপনি যদি বাংলাদেশকে একজন উদ্যোক্তা হিসেবে চিন্তা করেন এবং আমাকে বাংলাদেশের একটা ব্যবসা হিসেবে চিন্তা করেন, একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করেন, তাহলে আপনি ব্যাপারটা দেখেন, আমি এমন একটা ইনভেস্টমেন্ট এখন যার জন্য বাংলাদেশের আর কোনো খরচ করতে হচ্ছে না, বরং আমি যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট বাংলাদেশকে প্রত্যেক বছর রিটার্ন দিচ্ছে একদম ফ্রি। বাংলাদেশের কোনো অপারেশনাল কস্ট নাই, বাংলাদেশের কোনো HR কস্ট নাই, বাংলাদেশের কোনো মার্কেটিং কস্ট নাই, কোনো কস্ট নাই, যা আসতেছে সব 100% প্রফিট। এটা একটা ড্রিম সিনারিও। এই ড্রিম সিনারিও বাস্তবে বিজনেসে কখনো সম্ভব হয় না, কিন্তু রেমিটেন্সের মাধ্যমে প্রবাসীরা এই জিনিসটাই আসলে বাস্তবে নিয়ে আসছে। প্রবাসীরা যখন বাংলাদেশকে টাকা পাঠাচ্ছে, বাংলাদেশের প্রবাসীদের জন্য কিচ্ছু করতে হচ্ছে না, ফ্রি মানি বিদেশ থেকে বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশের ইকোনমি প্রতিনিয়ত বড় হচ্ছে, যেটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি যে রেমিটেন্স একটা দেশের অর্থনীতিতে আসলে কীরকম ভূমিকা রাখে। প্রথমেই যে বেনিফিটটা, সেটা হলো বেকারত্ব হ্রাস। এটা বোঝার জন্য একদমই কোনো জটিল ডিসকাশনে যেতে হবে না। লন্ডন ইকোনমিস্ট অফ রিসার্চ একটা স্টাডি পাবলিশ করেছে 2021 সালে, এবং স্টাডিতে ওরা বলেছে যে বাংলাদেশে যদি 100 জন ব্যাচেলর পাশ করে, তার পরের 2 বছর ওই 100 জনের মধ্যে 47 জন চাকরি পায় এবং বাকিরা চাকরি পায় না। সো আমাদের এমপ্লয়েবিলিটি রেট হলো 47%। বা আমি যদি একদম সহজ করে বলি, 2 বন্ধু আপনারা যদি আজকে ব্যাচেলর পাশ করে বের হন, 2 জনের মধ্যে 1 জন, 47 মানে 50-এর কাছাকাছি, তো 2 জনের মধ্যে 1 জন আগামী 2 বছর চাকরি পাবেন না। এছাড়াও ILO টাইপ অনেক অর্গানাইজেশন সিমিলার ডেটা পাবলিশ করেছে গত বছর বা তার আগের বছর, এবং প্রত্যেকটা স্টাডিতেই আমরা দেখেছি যে বাংলাদেশে এই মুহূর্তে 3 কোটির মতো বেকার মানুষ আছে, এবং আগামী 10 বছরে আমাদের এই 3 কোটির নাম্বারটা 5 কোটি বা 6 কোটিতেও চলে যেতে পারে, যেটা একটা ভয়াবহ অ্যালার্মিং সাইন আমাদের পুরো ইকোনমির জন্য। এখন আপনি বলতে পারেন যে বেকারত্বের সাথে রেমিটেন্সের সম্পর্কটা আসলে কই? সিম্পল সম্পর্ক। আপনি যখন বিদেশ চলে যাচ্ছেন এবং আপনি বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছেন, আপনি এই বেকারত্বের প্রবলেমটা থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি নিজে বের হয়ে যাচ্ছেন। সো আপনি নিজে বেকারত্বের ওই পার্সেন্টেজটা একটু কমিয়ে দিলেন, ডিরেক্ট বেনিফিট।
সেকেন্ড বেনিফিট হলো আপনি বের হয়ে যাওয়ার কারণে একটা ভ্যাকেন্ট স্পট সৃষ্টি হলো, যে ভ্যাকেন্ট স্পটটায় অন্য আরেকটা মানুষ এসে একটা চাকরি করতে পারবে বা একটা ব্যবসা শুরু করতে পারবে। তো দুইটা বেনিফিট আসলে আপনি দিচ্ছেন যখন আপনি এই রেমিটেন্স গেমটার ভিতর চলে আসতেছেন। থার্ড বেনিফিট, এটা একটু পুশ করা হয়ে যাবে, বাট রেমিটেন্স যখন পাঠানো হয়, ওই রেমিটেন্স যখন দেশে যায়, ওই টাকাটা দিয়ে হয়তো ব্যবসা বাণিজ্য শুরু হয়, বিভিন্ন চাকরি বাকরির সুযোগ সৃষ্টি হয়, বাট ওটা অনেক লং টার্ম, এই জন্য ওইটা আমরা একদম ডিরেক্ট বেনিফিট হিসেবে এখন কাউন্ট করব না। 2 নম্বর বেনিফিট রেমিটেন্সের ফরেন রিজার্ভ। অবভিয়াসলি বাংলাদেশের ফরেন রিজার্ভ 2021 সালের হিসাব অনুযায়ী $48 বিলিয়ন পৌঁছে গিয়েছে। $48 বিলিয়ন মানে 5,000 কোটি টাকা। 1972 সালে এই বাংলাদেশের ফরেন রিজার্ভের পরিমাণ ছিল $100 কোটি। সেই $100 কোটি এখন হয়ে গিয়েছে $48 বিলিয়ন। 1 বিলিয়ন মানে 1,000 কোটি টাকা। তো আপনি বুঝতে পারতেছেন যে 1972 সালের থেকে আজকের এই কম্প্যারিজনটা আমরা দেখি কি পরিমাণ ইমপ্রুভমেন্ট আমরা আসলে করেছি। এই এত রেটে ইমপ্রুভমেন্ট অন্য কোনো ইকোনমির রেমিটেন্সের দুনিয়ায় হয় না, কখনো হয় নাই, এবং সামনে কখনো হবে এই আশা করাটাও মনে হয় উচিত হবে না। এখন আপনি বলতে পারেন যে ফরেন রিজার্ভ বাড়ায় আসলে লাভ কি? ফরেন রিজার্ভ তো আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, ফরেন রিজার্ভে যদি টাকা বাড়ে তাহলে আমার লাভটা কি হয়? ফেয়ার প্রশ্ন। দেখেন, কোনো দেশই কিন্তু, আমরা এখন তো গ্লোবালাইজড ভিলেজে বসবাস করি, কোনো দেশই কিন্তু সব কিছু বানায় না। সো আমরা ফর এক্সাম্পল বাংলাদেশ, আমরা তেল বলেন, পেঁয়াজ বলেন, এরকম বিভিন্ন জিনিসপত্র কিন্তু বিদেশ থেকে আমদানি করি, এবং বিদেশ থেকে আমরা যখন আমদানি করি এসব জিনিস, তখন কিন্তু আমরা যাদের কাছ থেকে আমদানি করতেছি তাদেরকে বিডিটিতে বা বাংলাদেশি টাকায় পেমেন্ট দিতে পারি না। আমরা জানি যে পুরা দুনিয়ার যে স্ট্যান্ডার্ড কারেন্সি সেটা হলো ডলার। সো আমরা যখনই আন্তদেশীয় লেনদেন করি, এই আন্তদেশীয় লেনদেনের পেমেন্ট সবসময় ডলারে দিতে হয়, এবং এই কারণে আমাদের ফরেন রিজার্ভে এনাফ ডলার থাকতে হয় যেন আমরা বিদেশ থেকে তেল কিনতে পারি, বিদেশ থেকে আমরা পেঁয়াজ কিনতে পারি, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা একটু ফানি শোনাচ্ছে যে বিদেশ থেকে পেঁয়াজ কেনার জন্য আমাদের ফরেন রিজার্ভে টাকা থাকতে হবে, বাট এইটা আসলেই সত্য, এবং এইটা যে কত সিরিয়াস হয়ে যেতে পারে এটা আমরা কিছুদিন আগে গত বছরেই শ্রীলঙ্কার ইকোনমিতে দেখেছি। শ্রীলঙ্কার ইকোনমির এত বাজে অবস্থা হয়েছিল গত বছর, এবং ফরেন রিজার্ভ যখন ওদের $3 বিলিয়ন চলে আসে, একটু আগে কিন্তু আমি বলেছি বাংলাদেশের ফরেন রিজার্ভ হলো $48 বিলিয়ন। সো শ্রীলঙ্কার যখন এই 48টা $3 মিলিয়ন চলে আসে, তখন শ্রীলঙ্কা তাদের সিটিজেনদের, শ্রীলঙ্কার সরকার তাদের সিটিজেনদের অনুরোধ করেছিল যে ভাই, আমাদের ফরেন রিজার্ভের অবস্থা খুব একটা ভালো না, যেই সব জিনিস আমাদের আমদানি করতে হয় বিদেশ থেকে, ওই সব জিনিস তোমরা খুব সাবধানে ব্যবহার করো, কারণ এমন একটা সিচুয়েশন আসতে পারে যখন আমরা বিদেশ থেকে এইসব জিনিস আর আমদানি করতে পারবো না, কারণ আমাদের ফরেন রিজার্ভে কোনো টাকা নেই। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আপনার মিনিমাম 3 মাসে সব কিছু চালানোর মতো ফরেন রিজার্ভে টাকা থাকা জরুরি। বাংলাদেশের এই মুহূর্তে ব্যয় হলো $6 বিলিয়ন প্রত্যেক মাসে আমদানি খাতে। তার মানে হলো প্রত্যেক মাসে আমরা $6 বিলিয়ন বিদেশে পাঠাই, এবং বিদেশ থেকে $6 বিলিয়ন জিনিস বাংলাদেশে আমদানি করি। এখন তার মানে হলো 3 মাসের হিসাব যদি আমরা করি তাহলে আমাদের $18 বিলিয়ন থাকতে হবে ফরেন রিজার্ভে কোনো একটা সময়, কারণ আন্তর্জাতিক মানদণ্ড হলো কোনো দেশের ফরেন রিজার্ভে সবসময় এমন পরিমাণ টাকা থাকতে হয় যেন সে 3 মাস চলতে পারে যদি নতুন করে ফরেন রিজার্ভে টাকা নাও আসে। বাংলাদেশে আছে হলো $48 বিলিয়ন, তার মানে হলো আমরা খুব ইজিলি 8 থেকে 9 মাস চলতে পারবো যদি আমাদের ফরেন কারেন্সি আসা একদমই বন্ধ হয়ে যায়, যেটা হবে এরকম সম্ভাবনা একদমই নাই। সো আমরা মোটামুটি ভালো একটা অবস্থায় আছি রেমিটেন্সের দুনিয়ায়। 3 নম্বর কারণ যেই জন্য রেমিটেন্স আসলে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ডিরেক্ট ইকোনমিতে অবদান। এখন আমরা এই ভিডিওর শুরুর দিকে ডিরেক্ট ইকোনমিতে অবদান নিয়ে কথা বলেছি যে রেমিটেন্স যখন আসে তখন আমাদের ইকোনমির সাইজ বড় হয়, কারণ দেশের ভিতর টাকা বাড়ে। ওইটা একটা অবদান অবশ্যই, এবং তাতে আমাদের লাভ আছে, এটা সত্যি কথা। বাট আমি এখন যে লাভটার কথা বলছি এটা একদম গ্র্যানুলার লেভেলের লাভ। আপনি চিন্তা করেন, আমি যদি একজন প্রবাসী হই এবং আমি যদি সাতক্ষীরায় আমার পরিবারকে টাকা পাঠাই, এখন আমি যখন টাকা পাঠাচ্ছি, আমি $100 যখন পাঠাচ্ছি, উনি 8,500 টাকা পাচ্ছে। এটা একটা লাভ। কারেন্সি কনভার্সনের কারণে আমাদের ওখানে যেহেতু লো কস্ট অফ লিভিং, আমি অলরেডি একটা বেনিফিশিয়াল সিচুয়েশনের মধ্যে চলে আসলাম। এখন বড় বেনিফিট যেটা হবে, যেটাকে আমি গ্র্যানুলার লাভ বলছি, সেটা হলো আপনি এই যে 8,500 টাকা পাঠালেন, এই 8,500 টাকা কিন্তু ওই পরিবার পুরাটা ব্যাংকে নিয়ে রেখে দিবে না। এই 8,500 টাকার মধ্যে থেকে ছেলের স্কুলের বেতন যাবে, ছেলেকে স্কুলে যাবে যখন তখন ওই স্কুলে যাওয়ার সময় যে রিক্সায় উঠবে সেই রিক্সাওয়ালার ভাড়া থাকবে, ওই রিক্সাওয়ালাটা যে ভাড়াটা পেলো, এই রিক্সাওয়ালাটা এই ভাড়াটা দিয়ে আবার তার বাসার জন্য চাল কিনবে। চালের দোকানদার যে টাকাটা পেলো, সেই চালের দোকানদার এই টাকাটার 1% দিয়ে হয়তো আবার একটা সাপ্লায়ারকে দিবে। সো পুরা ইকোনমিতে আপনি চিন্তা করেন কয়টা জায়গায় আমার এই $100 টাচ করলো।
অনেকগুলা জায়গায়, তাই না? এবং অনেকগুলা মানুষের কিন্তু বেতন হইল এই $100 খণ্ড 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে। এই যে ব্যাপারটা, এই যে গ্র্যানুলার ইমপ্রুভমেন্ট অফ ইকোনমি, এটা আমার মনে হয় রেমিটেন্সের একটা সবচেয়ে বড় বেনিফিট, যেটা খুব একটা কথাবার্তা হয় না এটা নিয়ে, কারণ এটা একদমই দেখা যায় না, এটা একদমই আমাদের নাম্বারে আসে না, কোনো পেপারে আসে না, বাট এটা আমার মনে হয় খুব বড় একটা ব্যাপার যেটা ইগনোর করা উচিত হবে না একদমই। 4 নম্বর কারণ হলো বিশাল প্রকল্পগুলোর পেমেন্ট দেওয়া। একটা দেশকে বড় হতে হলে বিশাল বিশাল প্রকল্প হাতে নিতে হয়। আপনি পদ্মা সেতু বলেন, বঙ্গবন্ধু টানেল বলেন, এই বলেন সেই বলেন, অনেক বড় বড় প্রকল্প একটা দেশের অবশ্যই হাতে নিতে হবে যদি সেই দেশটা একটা উন্নত দেশ হইতে চায়। আমরা উন্নত দেশ হইতে চাই, এই কারণে আমাদেরও এরকম বড় বড় প্রজেক্ট হাতে নিতে হবে। এখন আপনি যখন বড় বড় প্রজেক্ট হাতে নেবেন, দেখেন খুব ইন্টারেস্টিং কিছু সমস্যা আছে এবং এই কারণে ফরেন রিজার্ভটা জরুরি হয়ে যায়। আপনি যখন বড় কোনো প্রজেক্ট হাতে নেবেন, ধরেন আপনি ঠিক করলেন একটা নদী আছে, ওই নদীর উপর আমি বিশাল একটা সেতু বানাবো। এখন আপনি যখন বিশাল সেতু বানাবেন, আপনার দেশের ভিতরে এনাফ এক্সপার্টিস নাই, এনাফ মানুষ নাই বা এনাফ কোম্পানি নাই যারা নিজেরাই এই সেতুটা বানিয়ে দেবে। সো আমাদের বিদেশের হেল্প লাগছে, আমাদের জাপানের হেল্প লাগবে, আমাদের চায়নার হেল্প লাগবে, যে সব জায়গায় সেতু বানানোর বিষয়ে এক্সপার্ট মানুষজন আছে তাদের হেল্প লাগবে। এখন আপনি তো প্রথম আলোতে বিজ্ঞাপন দিবেন না যে আমার সেতু বানানোর জন্য কর্মী দরকার। আপনি যেটা করবেন, আপনি একটা টেন্ডার পাবলিশ করবেন এবং এই টেন্ডারে বিভিন্ন কোম্পানি বিড করবে এবং বলবে যে হ্যাঁ, আমার এই এক্সপার্টিস, আমাকে তুমি যদি দাও টেন্ডারটা, আমি তোমার ওখানে একটা সেতু বানায় দিব। এই যে কোম্পানিগুলো বিড করতেছে, ভালো ভালো কোম্পানি বিড করার আগে দেখে যে যেই দেশের এই প্রজেক্টে আমি বিড করতেছি ওই দেশের ফরেন রিজার্ভের অবস্থা কীরকম। কারণ এই ভালো কোম্পানিগুলো টাকা কিন্তু নিবে ডলারে, টাকা কিন্তু ওরা বিডিটিতে নিবে না, বা ওদের বিকাশে আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন না। সো এই কোম্পানিগুলা আগে দেখবে যে ফরেন রিজার্ভের সিচুয়েশন কীরকম, ওই দেশের ইকোনমির অবস্থা কীরকম, সব কিছু যদি ওদের ভালো মনে হয় তখন যে ওরা টেন্ডার দিবে, না হলে ওরা টেন্ডারই দিবে না। সো ভালো কোম্পানির কাছ থেকে যদি আমি অ্যাপ্লিকেশনই না পাই, তাহলে তো আমার সেতুটা বা আমার টানেলটা কখনোই ভালো হবে না, তাই না? সো এটা একটা বড় ব্যাপার, যেই কারণে আসলে ফরেন রিজার্ভ স্ট্রং থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার আছে এইখানে, সেটা হলো লোন রিলেটেড। দেখেন, আপনি দেখবেন যে, আমি জানি না আপনি কখনো এই ব্যাপারটা চিন্তা করে দেখছেন নাকি, যে যাদের টাকা আছে তাদের কিন্তু লোন নেওয়া অনেক সহজ, যাদের টাকা নাই তাদেরই লোন নেওয়া অনেক কষ্টকর। আপনি একটু চিন্তা করেন, আপনি যদি এখন ব্যাংকে যান এবং ব্যাংকে যেয়ে বলেন যে ভাই আমার কোনো টাকা নাই, আমাকে এখন আপনি 1 লাখ টাকা লোন দেন, কোনো ব্যাংক কিন্তু আপনাকে লোন দিবে না। কারণ ব্যাংক বলবে যে না, আমি যদি তোমাকে লোন দিই তুমি কখনো আমাকে এই লোন ফেরত দিতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি যায় বলেন যে ভাই আমার একটা এফডিআর করা আছে, আমার এই সঞ্চয়পত্র আছে, আমার এই বাড়ি আছে, আমার এই জমি আছে, আমার এখন একটা 1 লাখ টাকার লোন দরকার, মোটামুটি নিশ্চিত থাকতে পারেন ব্যাংক আপনাকে 7 দিন বা 10 দিনের মধ্যে লোনটা দিয়ে দিবে। সো যার টাকা আছে সেই লোন পাচ্ছে, যার টাকা নাই সে লোন পাচ্ছে না। ব্যাপারটা একটু ইনজাস্টিস মনে হইতে পারে, বাট একটা দেশের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সত্য। একটা দেশের বড় হওয়ার জন্য বিভিন্ন জায়গার থেকে লোন নেওয়ার প্রয়োজন হয়। ওয়ার্ল্ড ব্যাংক বলেন, রিজিওনাল বিভিন্ন ব্যাংক আছে সেগুলো বলেন, সব জায়গার থেকে বাংলাদেশের কিন্তু লোন নিতে হয় বিভিন্ন বড় প্রজেক্টকে সাকসেসফুল করতে হইলে। এবং এই সব জায়গা আমাদের লোন দিতে চাবে না যদি আমাদের ফরেন রিজার্ভের অবস্থা ভালো না থাকে। তার কারণ এরা বলবে যে ফরেন রিজার্ভ ভালো নাই, তুমি তো টাকা ফেরত দিতে পারবা না, হয় এই কারণে লোনই দিবে না, অথবা লোন যদি দেয়ও খুব হায়ার ইন্টারেস্ট রেটে লোন দিবে, যেটা বাংলাদেশের জন্য খুব একটা বেনিফিশিয়াল হবে না। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু রিস্ক ফ্যাক্টর বেশি, এই কারণে ওরা ইন্টারেস্ট বেশি যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমার ফরেন রিজার্ভ অনেক স্ট্রং থাকে, সেক্ষেত্রে আমি কম ইন্টারেস্টে লোন পাবো এবং গ্যারান্টিড লোন পাবো, যে দুইটাই আমাদের ইকোনমিকে গ্রো করতে অনেক বেশি হেল্প করবে। সো দিন শেষে দেখা যাচ্ছে যদি আমাদের ফরেন রিজার্ভ ভালো থাকে, আমরা ভালো এমপ্লয়ি হায়ার করতে পারবো, আমাদের লোন নেওয়া অনেক সহজ হয়ে যাবে, এবং ফরেন রিজার্ভ আমরা তখনই ভালো রাখতে পারবো যখন আমাদের প্রবাসীরা নিয়মিত আমাদের রেমিটেন্স পাঠাবে, বা বাংলাদেশ থেকে আমরা নিয়মিত ফরেন কারেন্সি বাংলাদেশে নিয়ে আসতে পারবো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান যে কত, এইটা বেশিরভাগ মানুষ কল্পনাও করতে পারে না। আমাদের যে জিডিপি, সেই জিডিপিতে 12.5% রেমিটেন্স থেকে সরাসরি ইম্প্যাক্ট। সো 12.5% কিন্তু ফেলনা কোনো ব্যাপার না। বাট এটা যদি আপনি বাদও দেন, আপনি যদি অন্যান্য নাম্বারগুলো দেখেন, আপনি দেখবেন যে খুব ইন্টারেস্টিং সব নাম্বার। বাংলাদেশ রেমিটেন্স আয়ের দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বড় যে 10টা দেশ আছে, সেই বড় 10টা দেশের একটা, এবং এই বড় 10টা দেশের লিস্ট যদি আপনি দেখেন, ওখানে ফ্রান্স আছে, জার্মানি আছে, এই দুইটা হলো উন্নত দেশ, এবং বাকি যে 8টা আছে ওগুলো সব উন্নয়নশীল দেশ। সো এই উন্নয়নশীল যে 8টা দেশ আছে, সেই 8টা দেশের মধ্যে বাংলাদেশে একটা, যেটা আমার মনে হয় যে একটা প্রাউড হওয়ার মতো ব্যাপার, যে আমরা টপ 10-এর মধ্যে আছি, এবং ওই দুটাকে বাদ দিলে টপ 8 উন্নয়নশীল দেশের মধ্যে আছি, যারা সবচেয়ে বেশি রেমিটেন্স নিয়ে আসে একটা দেশে বাইরের থেকে। এবং এই রেটটা যে এক্সপোনেনশিয়াল হারে বেড়েছে, এইটা মানে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত এক্সপোনেনশিয়াল হারে কোনো কিছু কিভাবে বাড়ে। 1996 সালে বাংলাদেশ থেকে বিদেশে কাজ করতো এরকম মানুষের সংখ্যা ছিল মাত্র 14,000, এবং মানে আজকে ওইটা 1 কোটি, 2022 সাল এখন। সো 1996 সালে 14,000 ছিল, আজকে সেটা 1 কোটি।
তো ডিফারেন্সটা যদি আপনি দেখেন যে মাত্র 22 বছরের মধ্যে কী পরিমাণ মানুষ রেমিটেন্স পাঠানোতে অবদান রেখেছে, এটা খুবই খুশির একটা ব্যাপার। এটা কোনোভাবেই নেগলেক্ট করার মতো কিছু না। এবং আপনি যদি দিনের পর দিন দাঁড়ায় প্রবাসীদের তালি দেন, তাতেও আমার মনে হয় এনাফ বলা হবে না প্রবাসীরা বাংলাদেশের জন্য যে পরিমাণ অবদান রেখেছে ওইটার এগেনস্টে। এখানে আরেকটা ব্যাপার আছে, অনেক সময় দেখা যায় যে প্রবাসীরা লিগ্যাল চেইন ব্যবহার করে বা অফিসিয়াল চেইন ব্যবহার করে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠায় না। তো এই কারণে অনেকে মনে করে যে আসলে যে রেমিটেন্স পাঠানো হয় ওইটার পরিমাণ আরও অনেক বেশি, যতটুকু রিপোর্টেড হয় তার থেকেও। এই বিষয়ে যেহেতু কোনো ডেটা নেই, এই কারণে আমি এই বিষয়ে এর থেকে বেশি আর কিছু বলতে পারলাম না, বাট এটা হয়, এটা মোটামুটি সবাই জানেন। এখানে আরেকটা দুঃখজনক ব্যাপার আছে, যে ব্যাপারটা না বললে এই ভিডিওটা একটু ইনকমপ্লিট থেকে যাবে, আমাদের অন্য সাইডটাও আসলে দেখা উচিত একটু। সেটা হলো, যদিও আমরা বছরে $22 বিলিয়ন মতো বিদেশ থেকে দেশে প্রবাসী আয় নিয়ে আসছি, বাট অন দ্য আদার হ্যান্ড প্রায় 1 লক্ষ কোটি টাকা কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে প্রত্যেক বছর পাচার হয়ে যায়। তো আপনি যদি একটু চিন্তা করেন, $22 বিলিয়ন আসছে, আবার 1 লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর পাচার হয়ে যাচ্ছে। অনেকে বলে যে এটা আসলে আপনি যদি একটা বালতি থাকতো এবং সেই বালতিতে যদি একটা ফুটা থাকতো, সেই ফুটাওয়ালা বালতিতে পানি ঢালার মতো একটা ব্যাপার। ওই যে অনেকে ব্যাপারটাকে হেনরি কিসিঞ্জারের অনেক আগের একটা উক্তি ছিল, তলাবিহীন ঝুড়ি টাইপ জিনিসপত্র, ওগুলোর সাথে এই ইকোনমিক সিচুয়েশনটাকে কম্পেয়ার করার চেষ্টা করে। ভালো ব্যাপার যেটা, সেটা হলো যতই দিন যাচ্ছে এই পাচারের পরিমাণ আস্তে আস্তে কমছে, বাংলাদেশের সিচুয়েশন ভালো হচ্ছে, ল অ্যান্ড অর্ডার ভালো হচ্ছে। এই যে ক্রাইম, এই যে পাচার টাচার, এই সব কিছু আসলে কমছে, বাট প্রবাসী আয় কিন্তু বাড়ছে। প্রবাসী আয় সবসময় আগের কোয়ার্টারের রেকর্ড ভেঙে ফেলছে, আগের বছরের রেকর্ড ভেঙে ফেলছে। সো একটা পজিটিভ দিকে আগাচ্ছে, আর একটাও পজিটিভ দিকে আগাচ্ছে, বাট নিচের দিকে যাচ্ছে। দুইটার কম্বিনেশন বেশ ভালো এই মুহূর্তে, এবং আমরা আশা করছি 10 বছরের মধ্যে এটা আরও অনেক ভালো হবে। প্রবাসীরা যে কী পরিমাণ কষ্ট করে এই টাকাটা পাঠানোর জন্য, এটা আমরা সবাই মোটামুটি জানি। আমরা বিভিন্ন সময় টিভিতে দেখি, ইউটিউবে দেখি যে কী পরিমাণ কষ্ট আসলে হচ্ছে প্রবাসীদের এই টাকাটা দেশে পাঠানোর জন্য। বাট আমার মনে হয় আমরা অনুধাবন করি না দেখার পরেও, বা অনুধাবন করার পরেও ভুলে যাই, এবং ভুলে যাওয়া ছাড়া আসলে আমাদের তেমন কিছু করারও নাই। কী বা করতে পারি আমরা, তাই না? আমার মনে আছে যে আমি গত বছর ওয়ার্ল্ড কাপে, T20 ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছিল বাংলাদেশের, ওয়ার্ল্ড কাপটা দুবাইয়ে হচ্ছিল। সো আমি ওয়ার্ল্ড কাপের খেলা দেখতে গিয়েছিলাম, এবং ওখানে আমার অনেক বাংলাদেশি মানুষজনের সাথে কথাবার্তা হয়েছে, ইনফ্যাক্ট মাঠেও হয়েছে। এবং মাঠে একজন আমাকে উনি বলেছে যে উনি আমাকে চিনেছিল কোনো একটা, মানে উনি আমাকে চিনে ফেলছে ইউটিউবে ভিডিও বানাই টানে ওই হিসাবে। এবং চিনে ফেলার পরে উনি আমাকে মাঠের মধ্যে, আমরা খেলা দেখতেছি এবং বাংলাদেশের শ্রীলঙ্কার খেলা হচ্ছিল প্রথম ম্যাচটা, তো খেলা দেখছি এবং খেলার মধ্যে উনি আমাকে বলতেছিল যে ভাই আপনি আপনি আয়ারল্যান্ড থেকে দুবাই আসছেন, খুব ভালো লাগতেছে, আপনি চাইলে আমার হটস্পট ইউজ করতে পারেন। কারণ উনার ওখানে অনেক ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, আমার ছিল না, আমি একটু স্ট্রাগল করতেছিলাম ইন্টারনেট নিয়ে। তো ব্যাপারটা বেশ ভালো যে প্রবাসীরা অনেক কষ্ট করছে, এবং দুবাইয়ে ভয়াবহ গরম, 40-48 ডিগ্রি টাইপ টেম্পারেচার হয়, এবং যত মানুষ কাজ করছে তার একটা বিরাট অংশ বাংলাদেশি। এবং তারা যে অবস্থায় থাকে, যা খায় দায়, বা যেই সিচুয়েশনে তারা তাদের দিনানিপাত করে শুধুমাত্র ওই রেমিটেন্সটা পাঠানোর জন্য, এটা যদি আপনি দেখেন আসলে আপনি বেশ কষ্ট পাবেন। তো আমরা অন্য সাইডটা দেখছি, আমরা ফরেন রিজার্ভের সাইডটা দেখছি, আমাদের উন্নতি দেখছি, অবদান দেখছি, বাট এই স্যাড সাইডটা দেখার পরে আপনার পুরো ব্যাপারটা কম্পেয়ার করতে একটু কষ্ট হবে, এবং আপনার মনে হবে যে আসলেই ব্যাপারটা ওয়ার্থ ইট নাকি। এবং প্রবাসীরা বেশিরভাগই আসলে খুব সেলফলেস, যে নিজের জন্য মোটামুটি কিছুই রাখছে না, সবই দিয়ে ফেলতেছে, এবং নিজে বেশ কষ্টে একটা জীবন কাটাচ্ছে। অনেক সময় আমি নিজেকে আসলে প্রশ্ন করি যে আমি যদি ওই জায়গায় থাকতাম আমি কি এত সেলফলেস হইতে পারতাম নাকি আমি আরেকটু বেশি সেলফিশ হয়ে যেতাম। আমার মনে হতো যে না, আমি আগে ভালো থাকি, তারপরে আমি চিন্তা করবো যে বাকিদের কীভাবে ভালো রাখা যায়। বাট ওনারা কখনোই এরকম চিন্তাভাবনা করেন না, যে এই ব্যাপারটা অনেক অসাধারণ। এবং ওটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। আমি জানি যে ভিডিওটা একটু অফ টপিকে চলে গেল, একটু সাইড ট্র্যাকড হয়ে গেল, বাট এই ব্যাপারটা আমার না বললে আমার মনে হতো যে ভিডিওটা একটু অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এই কারণে আমি এই ব্যাপারটা বললাম আপনাদের সাথে। লাস্টে আমি যদি একটা বড় সমস্যা নিয়ে কথা বলি, সমস্যাটা কি? সমস্যাটা হলো আমরা যত প্রবাসী শ্রমিক পাঠাই বাংলাদেশ থেকে প্রত্যেক বছর, তার একটা বড় অংশ হলো অদক্ষ শ্রমিক। অদক্ষ শ্রমিক কেন খারাপ? অদক্ষ শ্রমিক খারাপ তার কারণ ইউভেল নোয়া হারারি টাইপ মানুষজন তাদের যে নতুন বইটই আছে ওগুলাই বলেছে, যেমন 21 Lessons for 21st Century, যেটা আমি এখন পড়ছি, ওই বই উনি একদম পরিষ্কার করে বলেছেন, এবং এটা মোটামুটি আমরা সবাই জানি যে যখন অটোমেশন আসবে এবং যখন এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ওয়েভটা পুরোপুরি অটোমেটেড হয়ে যাওয়া শুরু করবে, তখন প্রথম যে ক্ষতিটার শিকার হবে সেগুলো হবে এই ধরনের মানুষ যারা অদক্ষ বাট সস্তা। দেখেন, এইটা অস্বীকার করাটা আমার মনে হয় একটু ঘাড় তেরামি হয়ে যাবে, যে আমাদের
এত প্রবাসী এত আয় রোজগার করতে পারছে কারণ আমাদের স্কিল সবচেয়ে ভালো। আমাদের স্কিল সবচেয়ে ভালো না, আমরা যে এত আয় রোজগার করতে পারছি তার কারণ দুইটা। এক, আমাদের মানুষ বেশি, এই কারণে আমরা অনেক মানুষ মিলে আয় রোজগার করতেছি, যে কারণে আমাদের ফরেন রিজার্ভ বাড়তেছে। সেকেন্ড যে কারণ সেটা হলো আমরা অনেক সস্তা, যে একই কারণে আমাদের গার্মেন্ট শিল্প অনেক ডেভেলপ করেছে, আমাদের আইটি শিল্প অনেক ক্ষেত্রে এই কারণে অনেক ডেভেলপ করতে পারছে, কারণ আমরা অনেক সস্তায় কাজ করে দিতে পারি যেটা অন্যরা পারে না। তো সস্তা, এই যে প্রাইসের গেমটা প্লাস এই যে অদক্ষের গেমটা, এই দুইটা না খুব ডেডলি কম্বিনেশন, এবং এটা কোনো ভালো ব্যাপার না। যখনই অটোমেশন আসা শুরু হবে, যখনই এই রেভলিউশন আসা শুরু হবে, প্রথম যাদের চাকরি চলে যাবে, প্রথম যারা বিপদের মধ্যে পড়বে তারা হবে এই ধরনের মানুষ যাদের খুব একটা ব্রেইন পাওয়ার ইউজ করতে হয় না কোনো একটা কাজ করতে, এবং তারা রেপিটেটিভ কাজ করে, মাইন্ডলেস কাজ করে বেশিরভাগ সময়, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের প্রবাসী যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের একটা বড় অংশ করে থাকেন। তো এই প্রবলেমের সলিউশন কি, এটা আসলে তেমন কেউ জানেন না। সবাই বলেন যে হ্যাঁ আমাদের দক্ষ করতে হবে শ্রমিকদের, আমাদের মেকশিওর করতে হবে যেন আমাদের যে তরুণ প্রজন্ম আছে, স্পেশালি যে আমাদের তরুণ প্রজন্ম আছে তারা যেন দক্ষ হয়, যেন তারা যখন বিদেশে যাবেন তারা এমন কোনো কাজে জড়িয়ে না পড়েন যেই কাজ করতে ব্রেইন লাগে না, যেটা মাইন্ডলেস, এবং যেই কাজ করতে মূলত আপনার ব্রেইনের ক্যাপাসিটি প্রাইমারিলি ইউজ হবে এবং তারপরে আপনার দৈহিক ক্যাপাসিটি ইউজ হবে। সো এটা একটা লং টার্ম প্রবলেম। আসলে আমরা এই প্রবলেম সলভ করে এগিয়ে যেতে পারবো নাকি আমি ঠিক শিওর না, বাট আমি আগ্রহী থাকবো আপনাদের কাছ থেকে জানার জন্য যে আপনাদের কি মনে হয় আগামী 20 বছরের আশপাশে লাগবে হয়তো এই পুরা অটোমেশনটা চলে আসতে। সো 20 বছর পর যখন এই অটোমেশনটা চলে আসবে সব ইন্ডাস্ট্রিতে, তখনও কি আমরা আমাদের ফরেন রিজার্ভ এভাবে টিকিয়ে রাখতে পারবো? তখনও কি আমরা এই ভালো সিচুয়েশনে থাকতে পারবো যেরকম ভালো সিচুয়েশনে আমরা এখন আছি? তখনও কি আমাদের এই 12.5% জিডিপিতে অবদান আসবে আমাদের প্রবাসীদের কাছ থেকে? আমি জানতে আগ্রহী আপনাদের কি মনে হয়, এবং আপনাদের মধ্যে যদি কেউ প্রবাসী থেকে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এটা আমি মূলত আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এবং অনেক অনেক ধন্যবাদ আপনারা যা করেন তা করার জন্য, এবং বেস্ট অফ লাক। তারা সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।